প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় শুরু করব। এই অধ্যায়ের শুরুতেই আছে পরমাণুর মডেল। আমাদের আজকের আলোচ্য বিষয় পরমাণুর মডেল। এই পরমাণুর মডেল বললে আমরা বুঝি পরমাণুটার গড়ন কেমন, অর্থাৎ পরমাণুটা দেখতে কেমন, তার ভিতরে কি উপাদান আছে, অর্থাৎ এর স্ট্রাকচারটা কেমন, এটা নিয়েই আমরা আজকের আলোচ্য বিষয়। তবে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করার আগেই আমাদের প্রথমে মনে করতে হয় সেই আজ থেকে 2500 বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পদার্থের অতি সূক্ষ্ম কণা, যা অবিভাজ্য, যাকে আর বিভাজন করা যায় না, এমন কণার নাম প্রথম উপস্থাপন করেন সেই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি এই কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। পরমাণু অর্থ পরম অণু, অর্থাৎ অতি ক্ষুদ্র অণু। আর এই অ্যাটম শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যাটোমস থেকে। গ্রিক শব্দ অ্যাটোমস, ATOMOS, গ্রিক শব্দ অ্যাটোমস। এই গ্রিক অ্যাটোমস শব্দের অর্থ হলো অবিভাজ্য, অর্থাৎ যাকে আর বিভাজন করা যায় না। ঊনবিংশ শতাব্দীর শেষ অবধি পদার্থের এই ক্ষুদ্রতম কণা যে অ্যাটম, এটাই বিজ্ঞানীদের ধারণা ছিল। এই ধারণা অনুসারে ডেমোক্রিটাস এই অ্যাটম সম্পর্কে যে মন্তব্যগুলো করলেন, তার প্রথমে আছে অ্যাটম হলো অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা, অবিভাজ্য কণা যাকে আর বিভাজন করা যায় না। দ্বিতীয়ত উনি বললেন এই অ্যাটম হলো গোলাকার নিরেট, ক্ষুদ্র গোলাকার নিরেট, ক্ষুদ্র গোলাকার নিরেট, অর্থাৎ যার ভিতরে কোনো ফাঁপা অংশ নাই, পুরোটা সলিড। তারপরে তৃতীয়ত উনি বললেন এই পরমাণুগুলো এত ক্ষুদ্র যে একে দেখা যায় না এবং একে আলাদা করে ধরা যায় না। তার অর্থ দেখা যায় না এবং আলাদা করে ধরা যায় না, আলাদা করে ধরা যায় না, আলাদা করে ধরা যায় না। আর এই পরমাণুগুলো চিরকাল গতিশীল ছিল, গতিশীল থাকবে। ডেমোক্রিটাসের ধারণা এগুলো চিরকাল গতিশীল, গতিশীল ছিল এবং থাকবে। এই কণাগুলো চিরকাল গতিশীল ছিল এবং চিরকালে গতিশীলই থাকবে। তারপর উনি বললেন যে এই পরমাণুর ভিতরে শূন্য স্থান বা ফাঁকা স্থান আছে, শূন্য স্থান আছে পরমাণুর ভিতরে, পরমাণুর ভিতরে শূন্য স্থান আছে। আর এই শূন্য স্থান আছে বিধায় পরমাণুগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে। এই ধারণাগুলো দিলেন সেই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কিন্তু তখনকার দিনে অনেক নামকরা বিজ্ঞানী কিন্তু বিশ্বাস করতে পারলেন না যে এই পরমাণু বলে কিছু আছে, অর্থাৎ তারা এই পরমাণু বলে কিছু আছে এটা বিশ্বাস করতেন না। তারপর 1897 খ্রিস্টাব্দে
1897 খ্রিস্টাব্দে 1897 খ্রিস্টাব্দে জে জে থমসন THOMSON এই জে জে থমসন বিজ্ঞানী ইনি ক্যাথোড রে টিউব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এই পরীক্ষা নিরীক্ষা করতে ক্যাথোড রে টিউবের ভিতর বায়ুর চাপ বিভিন্ন রকম পরিবর্তন করে কমিয়ে তার ভিতরের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন, কখন কি রশ্মি নির্গত হয়, কখন অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে উনি একটা কণার সন্ধান পেলেন, যে কণাটা ঋণাত্মক চার্জযুক্ত। তিনি দেখলেন পরমাণুর ভিতরে এই কণার অবস্থান আছে। তিনি এই কণার নাম দিলেন ইলেকট্রন। এবং তিনি ধারণা করলেন তাহলে সমস্ত পরমাণুর ভিতরে মনে হয় এই ইলেকট্রন কণা আছে। তখন স্বভাবত প্রশ্ন জাগলো তার মনে যে পরমাণু তো চার্জ নিরপেক্ষ, তাহলে ইলেকট্রন কণা যদি থাকে তাহলে নিশ্চয়ই তার ভিতরে ধনাত্মক চার্জযুক্ত কোনো কণা বা বস্তু থাকবে। এবং আরও উনি দেখলেন যে একটা পরমাণুর ভরের তুলনায় এই ইলেকট্রনের ভর অতি নগণ্য। তাই তিনি অনুমান করলেন যে পরমাণুর ভিতরে সমস্ত জায়গা জুড়ে এই ধনাত্মক আধানযুক্ত কণা আছে এবং তার ভিতরে কিছু ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রন আছে। এই ধারণার উপর উনি একটা পরমাণুর মডেল স্থাপন করলেন। সেই মডেল অনুসারে চিত্রটা এরকম, গোলাকার পরমাণু, তার ভিতরে সমস্ত জায়গা জুড়ে পজিটিভ অর্থাৎ ধনাত্মক আধান অবস্থান করছে এবং তার ভিতরে কিছু ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রন তার ভিতরে অবস্থান করছে। তিনি পরমাণুর মডেল সম্পর্কে এ ধরনের একটা মডেল স্থাপন করলেন এবং এটাকে তিনি ব্যাখ্যা করলেন যে পুডিংয়ের ভিতরে কিশমিশ যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, পুডিংকে যদি বলি সমস্ত পুডিংটাই হলো ধনাত্মক আধানযুক্ত এবং ওর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইলেকট্রনগুলো যদি ছিটিয়ে থাকা কিশমিশগুলো যদি ঋণাত্মক চার্জযুক্ত কণা ধরা হয় তাহলে এই কিশমিশ পুডিং মডেলের মতনই পরমাণুর মডেল। এটাকে আবার ওয়াটারমেলনের সাথেও তুলনা করা হয়েছে। ওয়াটারমেলন দ্যাট মিনস তরমুজ। আমরা যে বাজার থেকে তরমুজ কিনে খাই, সেই তরমুজের মাঝখান দিয়ে যখন আমরা কাটার পরে ওর ভিতরে লাল যে রসালো অংশটুকু দেখি, এই লাল রসালো অংশটুকু যদি সব ধনাত্মক চার্জযুক্ত কণা মনে করি আর ওর ভিতরে যে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এদেরকে যদি আমরা ঋণাত্মক চার্জযুক্ত কণা মনে করি, তাহলে এই মডেলটাও আমাদের এই কিশমিশ পুডিং মডেলের মতনই দেখা যায়। তাই কিশমিশ পুডিংয়ের ভিতরে আসে বিধায় ওই মডেলের নাম উনি দিলেন কিশমিশ পুডিং মডেল। এবং এই তরমুজের সাথেও তুলনা করলেন, তরমুজের ভিতরে লাল অংশটুকু ধনাত্মক চার্জযুক্ত হলে যা হবে এবং বীজগুলো ঋণাত্মক চার্জযুক্ত হলে যেমন হবে, তাহলে সেইভাবেই আমাদের এই পরমাণুর মডেলটা এরকমই হবে। এরপর 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকেই আমাদের এই ধনাত্মক চার্জযুক্ত বস্তুকণাগুলোর অবস্থান এবং কি অবস্থায় কোথায় আছে এর একটা সুস্পষ্ট ধারণা উনি দিলেন। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট অর্থাৎ আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে উনি একটা স্বর্ণপাতকে
সামনে স্থাপন করে ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা, আমরা জানি আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, সেই ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা তার উপর নিক্ষেপ করলেন, অর্থাৎ আলফা কণাকে সেদিকে চালু করে দিলেন, অর্থাৎ ছুড়ে দিলেন। দিলে দেখা গেল যে ওই আলফা কণাগুলো ওই স্বর্ণপাতের উপর পড়ে কিছু কিছু জায়গা দিয়ে পাতকে অতিক্রম করে চলে যাচ্ছে। আবার কিছু কিছু কণা একটু বেঁকে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কিছু কিছু কণা ফাঁকা জায়গা দিয়ে, অর্থাৎ পরমাণুর ফাঁকা ফাঁকা স্থান দিয়ে পার হয়ে স্বর্ণপাত ভেদ করে অপর পাশে চলে যাচ্ছে। আবার কিছু কণা বিক্ষিপ্ত হয়ে বেঁকে চলে যাচ্ছে। এর ভিতর আবার কিছু কণা ডিরেক্ট ব্যাক করে আসছে, অর্থাৎ যেখানে যে আঘাত করছে সেখান থেকে ডিরেক্ট ব্যাক করে আসছে। এ থেকে তিনি ধারণা করলেন যে ওই অল্প পরিসরে যে পুঞ্জীবিত জায়গাটা, ওই পুঞ্জীবিত জায়গাটার ভিতরেই সমস্ত ধনাত্মক আধানগুলো পুঞ্জীবিত আছে এবং তার বাইরে অংশে ইলেকট্রনগুলো অবস্থান করছে। এ থেকে তিনি ওই পুঞ্জীবিত জায়গাটার নাম করলেন নিউক্লিয়াস, অর্থাৎ একটা পরমাণুর কেন্দ্রে কিছু অঞ্চল যেখানে পুঞ্জীবিত আছে অনেক অসংখ্য ধনাত্মক আধান, আর বাইরে আছে, বাইরের অংশে আছে ইলেকট্রন। এই দুটো অংশে ভাগ করে উনি বললেন যে এই কেন্দ্রে এটার নাম হলো নিউক্লিয়াস, এবং বাইরের এই অংশের ভিতরে আছে, এই নিউক্লিয়াসে আছে ধনাত্মক আধানযুক্ত কণা, আর বাইরে ইলেকট্রনগুলো ফাঁকা জায়গায় আছে। এ থেকেই নিউক্লিয়াস সম্পর্কে আমরা অনেক ধারণা পাই। রাদারফোর্ড আরও গবেষণা করে দেখলেন হাইড্রোজেনের নিউক্লিয়াসের মতো এত হালকা ধনাত্মক চার্জযুক্ত কণা আর নেই, এবং এটা ইলেকট্রনের চার্জের সমান। তাই এ বিষয়ে গবেষণা করে 1919 সালে একটি গবেষণাপত্র উনি লিখলেন, এবং সেদিন থেকে ধনাত্মক কণার অস্তিত্ব প্রতিষ্ঠিত হলো। তাই 1920 সালে তিনি এই ধনাত্মক কণার নাম দিলেন প্রোটন, এবং উনি তখন থেকে বললেন যে সকল পরমাণুতে এই প্রোটন আছে, অর্থাৎ সমস্ত সকল পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে এই প্রোটন উপস্থিত আছে, এবং এই প্রোটনগুলো ধনাত্মক চার্জযুক্ত, আর এই প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন পরমাণুতে আছে। একটা পরমাণুতে যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন আছে, যার জন্য প্রোটন ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এই দুটো সমান সংখ্যক চার্জ থাকাতে তারা মিলে নিষ্ক্রিয় হয়ে আছে, তাই পরমাণু চার্জহীন অবস্থায় বা নিরপেক্ষ পাওয়া যায়। রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে উনি এই মডেলটা উপস্থাপন করেন, তাই একে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। অর্থাৎ একটা সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য, তাকে কেন্দ্র করে কতকগুলো কক্ষপথে গ্রহগুলো আবর্তন করে। এখানেও কেন্দ্রে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে আছে ধনাত্মক চার্জযুক্ত কণা প্রোটন, এবং তার বাইরের বিভিন্ন কক্ষপথে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। এই মডেলের উপস্থাপন করলেন তিনি। রাদারফোর্ডের এই সোলার সিস্টেম অ্যাটম মডেলে কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি পরিলক্ষিত হয়। এই মডেল নিউটনের মাধ্যাকর্ষণ ও গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত, আর এই সূত্র চার্জ নিরপেক্ষ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, চার্জযুক্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এগুলো সব চার্জযুক্ত কণা।
আবার সৌরজগতের গ্রহগুলোর ভিতর শুধু আকর্ষণ বল ক্রিয়া করে, কোনো বিকর্ষণ বল ক্রিয়া করে না। কিন্তু আমাদের পরমাণুতে যে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, ওই ইলেকট্রনগুলো একই চার্জ হওয়াতে তারা তাদেরকে বিকর্ষণ বল প্রয়োগ করে। অতএব এখানেও সোলার সিস্টেমের সাথে, অর্থাৎ সৌরজগতের সোলার সিস্টেমের সাথে কিছুটা ভিন্নতা আছে। আবার আমাদের সৌরজগতের কেন্দ্রের সূর্য এবং কক্ষপথে আবর্তনশীল গ্রহ, এদের মধ্যে যে আকর্ষণ বল, এটা হলো মহাকর্ষ বল। কিন্তু আমাদের পরমাণুর কেন্দ্রের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে কক্ষপথের যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল হলো স্থির তড়িৎ আকর্ষণ বল। অর্থাৎ এই স্থির তড়িৎ আকর্ষণ বল আর সৌরজগতের ওই মহাকর্ষ বল, এই দুই বল সম্পূর্ণ ভিন্নধর্মী। অতএব এক্ষেত্রে পরমাণুর গঠনের সাথে সোলার সিস্টেমের মানে সৌরজগতের যে গঠন, সেখানেও অনেক ত্রুটি পরিলক্ষিত হয়। তাই এই মডেলকে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্যতা, তাই এই মডেল সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য হলো না। তারপর এই মডেলের এই যে ত্রুটি, রাদারফোর্ডের এই মডেলের যে ত্রুটিগুলো, এই ত্রুটি দূর করার জন্য 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর এই রাদারফোর্ডের এই মডেলে প্ল্যাঙ্ক এবং কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে এই মডেলের একটা নতুন চিত্র উপস্থাপন করে। সেই মডেলকে নাম দেওয়া হলো বোর মডেল। এই মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিজস্ব সুবিধাযুক্ত কিছু পৃথক পৃথক কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলোকে বলা হয় স্থায়ী কক্ষপথ। এই কক্ষপথে যতক্ষণ ইলেকট্রনগুলো আবর্তন করে, তখন ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না। তারপর এই ইলেকট্রনগুলো আবার এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফ দিয়ে চলে যায়। যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, তখন শুধু তখনই ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বিকিরণ করে। ইলেকট্রনগুলো যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ অর্থাৎ বাইরের কক্ষপথে লাফ দিয়ে যায়, তখন শক্তির শোষণ ঘটে। আর যখন বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে লাফ দিয়ে আসে, তখন শক্তির বিকিরণ ঘটে। আর এই বিকিরিত শক্তির পরিমাণ হয় বাইরের কক্ষপথের শক্তির, অর্থাৎ বাইরের কক্ষপথে যে শক্তি স্তর, সেই শক্তির পরিমাণ এবং ভিতরে যে কক্ষপথে আসছে সেই কক্ষপথের শক্তির পরিমাণের পার্থক্যের সমান এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ। এই ধারণার পর অবশেষে 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস চ্যাডউইক এই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণার ভিতরে একটা নতুন কণার সন্ধান পেলেন। সেই কণার নাম দিলেন উনি নিউট্রন। অর্থাৎ কেন্দ্রে অবস্থিত যে ধনাত্মক চার্জযুক্ত কণা, এই কণার নাম প্রোটন। আর তার সাথে আর এক ধরনের কণা পেলেন, সেটার নাম হলো নিউট্রন। এই নিউট্রন হলো চার্জহীন কণা, অর্থাৎ চার্জ নিরপেক্ষ কণা। এই নিউট্রন এবং এই প্রোটন, এদের ধর্ম, বৈশিষ্ট্য সবকিছুই ভিন্ন। আর এইভাবেই আমরা এই ধারণা পর্যন্ত যা পেলাম, এইটাই পরমাণুর মডেলের সর্বশেষ একটা অবস্থা। তাহলে আমরা আজ এই পাঠে কি শিখলাম? আমরা শিখলাম একটা পরমাণুর কেন্দ্রে আছে ধনাত্মক চার্জযুক্ত পুঞ্জীভূত
একটু সংকীর্ণ এলাকা যার নাম দিয়েছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসে অবস্থান করে ধনাত্মক চার্জযুক্ত কণা প্রোটন আর চার্জ নিরপেক্ষ কণা নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে আবর্তন করে কতগুলো ঋণাত্মক চার্জযুক্ত কণা, সেগুলো হলো ইলেকট্রন। তাহলে একটা পরমাণুতে তিন ধরনের কণা পাওয়া গেল। এক নম্বর হলো প্রোটন, যে কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে আর এবং ধনাত্মক চার্জযুক্ত। আর একটা হলো নিউট্রন, যেটা কেন্দ্রে প্রোটনের সাথেই অবস্থিত নিউক্লিয়াসে, সেটা চার্জহীন কণা। আর একটা কণা বাইরের কক্ষপথে আবর্তন করে, সেটা হলো ইলেকট্রন। আরও একটু আমরা শিখলাম কি, এই ইলেকট্রনগুলো তাদের নিজস্ব কক্ষপথে আবর্তন করে। যে কক্ষপথে আবর্তন করে সেটাকে বলা হয় স্থায়ী কক্ষপথ। এই স্থায়ী কক্ষপথে যখন আবর্তন করে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ ঘটায় না ইলেকট্রনগুলো। এরা যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে, অর্থাৎ এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফ দিয়ে যায়, তখন শুধু শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। আমরা তাহলে পরমাণুর মডেল সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আজ তাহলে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।